রাতে বসার ঘরে বড়রা সবাই মিহুর বিয়ে নিয়ে আলাপ আলোচনায় বসেছে। মিহুর বিয়ের বেশি দিন বাকি নেই। বিয়েতে কাকে কাকে নেমন্তন্ন করা হবে, বাড়ি কিভাবে সাজানো হবে, এসব কথা বলাবলি করছেন বড়রা। মিহু, ইফা, মিথিলা তিনজন খেয়ে উঠে নিজেদের রুমে চলে গেছে। আকাশ ইয়াস বড়দের সাথে বিয়ের বিষয়ে আলাপে থেকে গেছে বললে ভুল হবে, তাদের মিনহাজ হক রেখে দিয়েছেন দুজনকে কাজ বুঝিয়ে দিবেন বলে। ইয়াস একবার আকাশের দিকে তাকায়, আকাশও ঘাড় উঁচিয়ে ইয়াসের দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়। দুজনে আবার মিনহাজ হকের কথায় মনোযোগ দেয়। মিথিলা মনমরা হয়ে বিছানার উপর বসেছিল। মিহু ওর পাশে বসে বলে, কিরে জামাই মরেছে নাকি? এভাবে বসে আছিস কেন? মিথিলা মিহুর দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে। বুকে মাথা রেখে বলে, তুমি আমাদের ছেড়ে চলে যাবে আপু? হ্যাঁ যাব, তুই খুশি হবি না? মিথিলা মিহুর মুখের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তুমি অনেক পচা আপু, তার জন্যই চলে যাব। মিথিলা এবার শক্ত করে বোনকে জড়িয়ে ধরে, আবদার করে বলে, তুমি বিয়ের পর প্রতিদিন এই বাড়িতে আসবে বলো। মিহু মিথিলার মাথার হাত রাখে, মুদ্রি কণ্ঠে বলে, বিয়ের পর প্রতিদিন কিভাবে আসব বলতো? আমি আসতে চাইলেও ও বাড়ি থেকে কি আমাকে আসতে দিবে? মিথিলা চুপ থাকে, শক্ত করে বোনকে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ যেতে মিহু মিথিলার মাথা উঠিয়ে বলে, হয়েছে, এখন আর ভালোবাসতে হবে না। এতদিন এই ভালোবাসা কোথায় ছিল? এখন চলে যাচ্ছি, এখন ভালোবাসতে আসছে। বিয়ে করো না, এখন থেকে অনেক ভালোবাসবো তাহলে। এখন শুনছিস একেবারে চলে যাব, তাই এখন ভালোবাসতে এসেছিস? যা সর। মিথিলা মুখ ঘুরিয়ে বলে, তুমি আমার ভালোবাসা বুঝলে না আপু। আসলে আমার ভালোবাসা কেউ বুঝে না। হয়েছে, আর মুখ ঘুরাতে হবে না। আমি জানি আমার বোন আমাকে অনেক ভালোবাসে। মিহু মিথিলাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে। তখন ইফা রুমে প্রবেশ করে। রুমে ঢুকে মুখ বাঁকিয়ে বলে, ঢং কম করো, এত ভালোবাসাবাসি কিল্লিগা করতাছ দুজন? মিহু ইফার দিকে তাকিয়ে বলে, আমি চলে গেলে তোর খারাপ লাগবো না ইফু? তোমার কি মনে হয় তুমি চলে গেলে সবচেয়ে কষ্ট আমার হবে? এই শাকচুন্নির সাথে থাকা লাগবো আমার। কথাটা বলে ইফা হায় হুতাশ করতে লাগে। মিথিলা রেগে মিহুর দিকে তাকিয়ে বলে, আপু ওই চুন্নিকে আমাকে শাকচুন্নি বলতে না করো, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা থামো ইফা, এদিকে আয়। ইফা মিহুর কাছে গিয়ে বসে। মিহু ওকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলে, দুজনকেই খুব মিস করব। আমরাও। মিহু হেসে দুজনের কপালে চুমু খায়। মিথিলা ইফাও হেসে মিহুকে জড়িয়ে ধরে দুপাশ থেকে। চুপচাপ কেন বলো তো? সামনে বসা ব্যক্তিটির কথায় ইয়াস তার দিকে নজর দেয়। সামনে বসা ব্যক্তিটির দিকে তাকিয়ে বলে, কি করব তাহলে? খুশি হওয়ার মতো কিছু হয়েছে? কেন ভালোবাসি বলনি? সুযোগ দিলে তো। এই মেয়েকে কিছু বলার আগে আমাকে কথা শুনিয়ে চলে গেল। ওকে নাকি আমি সন্দেহ করছি? সেদিন রাগের মাথায় কি বলেছিলাম সেটা ধরে বসে আছে। সামনে বসা ব্যক্তিটি এবার হেসে দেয়। ইয়াস সে হাসি দেখে ভ্রু কুচকায়। ও হাসির কি বলল? অভিমান করেছে বুঝলে, তাই এমন করছে। আর তোমার না জেনে ওইগুলো বলা ঠিক হয়নি। ভাগ্যিস আমি সেদিন তোমাদের দেখেছিলাম, না হলে এতদিন দুজন দুদিকে থাকতে। তো রাখবো না? আমাকে রেখে অন্য কাউকে প্রিয় বলবে, অন্যজনের সাথে এত মিশবে, আমি রাখবো না? কবে থেকে ভালোবাসো ওকে? ইয়াস প্রশ্নটা শুনে চুপ থাকল কিছুক্ষণ।
বেশ কিছুক্ষণ অতিক্রম হতে বলল। জানি না কবে থেকে ভালোবাসি, শুধু জানি ভালোবেসে ফেলেছি ওকে আমি। এতদিন ও আমাকে ভালোবাসি ভালোবাসি বলে জ্বালাতন করত, প্রচুর বিরক্ত হতাম। আর আজকে সেই আমি ওর পিছনে ঘুরছি, ও আমাকে ইগনোর করছে। এতদিন তোমার সময় ছিল, এখন ওর সময় এসেছে। ঘুরতে থাকো, দেখো মেয়ে কবে আবার তোমাকে ভালোবাসি বলে। কথাটি বলে সামনের ব্যক্তিটি কিছুক্ষণ চুপ থাকে। ইয়াশকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি তোমাকে কি বলে ডাকব? এখনো কোনো কিছু হয়নি। হতে কতক্ষণ? আগে তোমারটা ঠিক করো মামা। তোমারটা কি পটেছে? আমারটা বাদ দেও। জীবনে প্রেম হবে না আমার? যে রণচণ্ডী রূপ তার। ইয়াশ এবার হেসে দেয়। ইয়াশের হাসি দেখে সামনে বসা ব্যক্তিটি মুখ বাঁকিয়ে বলে, হেসো না তো। আচ্ছা আমি সুযোগ করে দিয়েছি, এখন পটাতে না পারলে আমি কিছু করতে পারবো না। সামনের ব্যক্তিটি বাঁকা হেসে বলে, পড়তে তো তাকে হবেই। ছোটবেলা থেকে যাকে চেয়ে আসছি তাকে তো অন্য কারো হতে দেওয়া যাবে না। ইফা আজকে মিহুর রুম রেখে মিথিলার রুমে শুতে এসেছে। এটা দেখে মিথিলা কিছুক্ষণ পাথরের মতো বসে থেকে ইফার দিকে চেয়েছিল। মানে আজকে সকাল থেকে আজব আজব জিনিস ঘটছে। প্রথমে ইয়াশ, এখন ইফা। মিথিলাকে তাকিয়ে থাকতে দেখে ইফা ওর সামনে গিয়ে তুড়ি বাজায়। মিথিলা কয়েকবার চোখের পলক ফেলে আবার ইফাকে দেখতে থাকে। এভাবে কি দেখছ? আচ্ছা একটা কথা বলতো। কি? আজকে সূর্য কোনো দিক দিয়ে উঠছে নাকি উঠেই নাই? রাখো তো তোমার সূর্যের কথা, আগে আমাকে শুতে দাও। ঠান্ডা অনেক। সত্যি তুই আমার সাথে আমার রুমে শুতে এসেছিস? ইফা এবার বিরক্ত হয়ে বলে, না তোমার সেবা করতে এসেছি। একটা দিন শুতে এসেছি তাই এমন করছো? মিথিলা ওর পাশের জায়গা খালি করে দিয়ে বলে, আচ্ছা এখানে শুয়ে পড়। আমি আবার কাউকে মুখের উপর না করতে পারি না। আচ্ছা না করতে হবে না, চলে যাচ্ছি। একটা দিন এসেছিলাম তাই এমন করলা। ইফা যেতে নিলে মিথিলা ওকে থামতে বলে, আরে দাঁড়া, শুয়ে পড়, আমি দরজা লাগিয়ে দিচ্ছি। ইফা গিয়ে শুয়ে পড়ে। মিথিলা রুমের দরজা আটকিয়ে লাইট নিভিয়ে এসে ইফার পাশ শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ যেতে দুজন একসাথে দুজনের দিকে ঘুরে বলে ওঠে, শোনো। ইফা ভ্রু কুচকে তাকায় মিথিলার দিকে, মিথিলাও ভ্রু কুচকে তাকায়। ইফা বলে ওঠে, আচ্ছা তুমি আগে বলো। মিথিলাও বলে, না তুই আগে বল। তুমিই বলো। আচ্ছা দুজন একসাথে বলি। আমি 1 2 3 বলতেই বলবি, ঠিক আছে? আচ্ছা। মিথিলা গুনতে শুরু করে, 1 2 3। তোর ভাইকে আমার পিছু ছেড়ে দিতে বলবি? তোমার ভাইকে আমার পিছু ছেড়ে দিতে বলবা? দুজন একসাথে একই কথা বলে অবাক হয়ে তাকায়। মিথিলা শোয়া থেকে উঠে বলে, আমার ভাই? ইফাও একইভাবে বলে, আমার ভাই? হ্যাঁ তোর ভাই। তোর ভাইকে বলবি আমার পিছু ছেড়ে দিতে। তোর ভাইকে আমি আগে ভালোবাসতাম, এখন বাসি না। আর তোমার ওই আকাশ ভাইকেও বলে দিবে আমাকে যেন বিরক্ত না করে, আমার পিছু পিছু যেন না ঘুরে। আকাশ ভাইয়া তোর পিছনে কেন ঘুরবে? আমার ভাই তোর পিছনে কেন ঘুরবে? ঘুরলে তুই ঘুরবি। তাহলে আকাশ ভাইয়াও তেরো পিছে ঘুরে না, তুই আকাশ ভাইয়ের পিছে ঘুরিস মনে হয়। ইফা রেগে বলে, মিথুর বাচ্চা শাকচুন্নি, না জেনে কথা বলবি না। মিথিলা রেগে বলে, তুই চুন্নি, তুইও না জেনে কথা বলবি না। দেখ শাকচুন্নি, তুই কি দেখাবি চুন্নি? দাঁড়া। বলে ইফা মিথিলার চুল টেনে ধরে।
মিথিলা ব্যথা পেয়ে বলে, ওই চুন্নি, শয়তান, তুই আমার চুল ধরেছিস কেন? ছাড়। তুই আমার কথা বিশ্বাস করস না কেন? তোর এমনি হওয়া উচিত। মিথিলা এবার ইফার দিকে তেড়ে যায়। ও ইফার পিঠে কয়েকটা কিল দিয়ে বলে, ছাড়তে বলছি কিন্তু। ইফা ক্ষেপে গিয়ে বলে, তুই আমাকে মারলি কেন? তুই আমাকে মারবি আর আমি চুপ থাকব ভেবেছিস? মিথিলা কথাটা বলে ইফার চুল টেনে ধরে। কিছুক্ষণ মারামারি করে হাঁপিয়ে যেতে দুজন থেমে যায়। কিছুক্ষণ চুপ থেকে দুজন দুজনের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায়, যেন সুযোগ পেলে এখনই একে অন্যকে খাতাম করে দিত। মিথিলা কিছুক্ষণ ক্ষিপ্ত দৃষ্টিতে থেকে শুয়ে পড়ে। ইফাও ভেঙচি কেটে মিথিলার উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে। হক বাড়ি এখন মেহমানে ভরপুর। মিহুদের কম আত্মীয় থাকায় খুব কম লোকই এসেছে। মিহুর বিয়ের 3 দিন বাকি। আজকেই মিহুর নানুবাড়ির সবাই চলে এসেছে। মিহুর বাবারা 3 ভাই, কোনো বোন নেই বিধায় তাদের পরিবারের কেউ আসার নেই। মিনহাজ হক নীলাদের, রায়নাদের নেমন্তন্ন করেছেন। তারা রাতের ভিতর চলে আসবে বলেছে। মিথিলারা মিহুর রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। সাথে মিথিলার মামাতো 2 বোন, খালাতো ভাইও যোগ দিয়েছে। সবার আড্ডার মাঝে ইয়াশ আর আকাশও ওই রুমে ঢোকে। ইয়াশকে আর আকাশকে ঢুকতে দেখে প্রথমে মিথিলা উঠে পড়ে। মিথিলা উঠতে ইফাও উঠে পড়ে। দুজন সবাইকে বাহানা দিয়ে চলে যায়। আকাশ আর ইয়াশ একে অপরের দিকে তাকিয়ে রুমের ভিতরে যায়। মিহু দুজনকে দেখে বলে, মন খারাপ করে বলে, কি রে, তোদের তো দেখাই পাওয়া যায়। কোথায় থাকিস? আমি চলে যাব, তোদের সেদিকে কোনো খেয়াল নেই? আকাশ আর ইয়াশ মিহির দুপাশে বসে পড়ে। ইয়াশ মিহুর দিকে তাকিয়ে বলে, তোর হিটলার বাপ তো আমাদের পেয়ে বসেছে। কালকে থেকে কাজ বোঝাচ্ছে। মিহু কপাল কুঁচকে বলে, হিটলার কি? হ্যাঁ, আমার বাবার বিষয়ে কিছু বললে আমি কিন্তু চুপ থাকব না। হয়েছে হয়েছে বাবা, পাগলি মেয়ে। আকাশের কথা শুনে মিহু ভেঙচি কাটে। ফের দুজনের দিকে তাকিয়ে বলে, কষ্ট পাবি না দুজন? আকাশ না পেলেও ইয়াশ তুই? আকাশ সোজা মিহুর দিকে ঘুরে বলে, আমি এতদিন দূরে ছিলাম বলে কি তুমি চলে যাওয়াতে কষ্ট পাব না? এটা কিভাবে বলতে পারলে? কষ্ট পেলে তো আর এতদিন দূরে থাকতি না। আচ্ছা, এতদিন তোমাদের থেকে দূরে থেকে কি আমরা সুখে ছিলাম? মিহু আকাশের চমাথার চুলগুলো হাত দিয়ে নেড়ে বলে, হয়েছি, বুঝেছি, তুই অনেক কষ্ট পাবি। মিহু, কি? ইয়াশ অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবে মিহুর দিকে তাকিয়ে বলে, না কিছু না। আসছি আমি, বলে ইয়াশ ওখান থেকে উঠে চলে যায়। মিহু ইয়াশের যাওয়ার পানে তাকিয়েই আকাশকে বলে, ওর আবার কি হলো? আকাশ ঘাড় উঁচিয়ে বলে, জানি না। আচ্ছা, আমি দেখে আসছি। আকাশ চলে যেতে মিহু ওর মামাতো 2 বোন আর খালাতো ভাইয়ের সাথে কথা বলায় ব্যস্ত হয়। মিথিলা নিজের ঘরে এসে ফোন ঘাঁটছিল। তার মন ফোনের থেকে নিজের ভাবনায় বেশি ছিল। ফোনের দিকে তাকিয়ে ভাবছিল কিছু। তখন রুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকায়। ইয়াশকে দেখে উঠে বসে। ইয়াশ দরজা চাপিয়ে দিয়ে মিথিলার কাছে আসে। বিছানা থেকে টেনে তুলে শক্ত কণ্ঠে বলে, সমস্যা কি তোর? পালাচ্ছিস কেন আমাকে দেখে? মিথিলা ইয়াশের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোমাকে দেখে পালাবো কেন? তোমাকে দেখে পালানোর কোনো কারণ? ইগনোর করছিস আমাকে? শোন, ভাব কম কর। এতদিন আমার পিছনে ঘুরেছিস, এখন ঢং করছিস? ঢং করছি না তো। তোমার পিছু ছেড়ে দিয়েছি, তোমার তো খুশি হওয়ার কথা। এতদিন তোমার পিছু ঘুরতাম বলে বিরক্ত হতে। এখন নিশ্চয়ই শান্তিতে আছো।
না, শান্তিতে নেই। কারণ কারণ ইয়াশ কিছুক্ষণ চুপ থাকে। মিথিলার দিকে তাকিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বলে ওঠে, কারণ আমি তোকে ভালোবাসি। ইয়াশের কথাটা কর্ণকুহরে যেতে মিথিলা স্থির হয়ে যায়। এ কথাটা ও এতদিন শুনতে চেয়েছিল, আজকে শুনছে। হ্যাঁ, ও ঠিকই শুনছে। ইয়াশ ওকে ভালোবাসি বলেছে। মিথিলা একদৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াশের দিকে। একদৃষ্টিতে তাকিয়ে থাকাতে চোখে কোটরে অশ্রু জমাট বেঁধেছে। ইয়াশ সেদিকে তাকিয়ে হাত বাড়িয়ে চোখের কোটরে থাকা পানিটুকু মুছে দেয়। গালে হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে মিথিলার পানে। কিছুটা এগিয়ে মিথিলার কপালে চুমু আঁকে। মিথিলা চোখ বন্ধ করে স্পর্শটুকু অনুভব করে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে কাউকে দেখতে না পেয়ে আবার চোখ বন্ধ করে নেয়। ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। নীলারা রাত্রে চলে এসেছে। তাদের আগে খেতে দেওয়া হয়েছে। মিথিলা, ইফা, মিহুর কাজিনরা সবাই ড্রয়িং রুমের সোফায় বসেছিল। মিথিলা গালে হাত দিয়ে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা সেটা খেয়াল করে খাওয়ার মাঝে মিথিলার দিকে তাকায়। মিথিলা তখনও নীলার দিকে তাকিয়েছিল। মিথিলার এভাবে তাকানো দেখে নীলা ভ্রু কুঁচকে নেয়। ও কিছুক্ষণ মিথিলার দিকে তাকিয়ে নিজের খাওয়ায় মনোনিবেশ করে। দুজনের চোখাচোখি দেখে পাশ থেকে ইফা টিটকিরি মেরে বলে, নীলা আপুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? নীলা আপুর দিকে এভাবে তাকিয়ে থাকলেই সে ভাইয়ার পিছু ছেড়ে দিবে না। মিথিলা ঘুরে ইফার দিকে তাকায়। কালকে রাত্রের মারামারি সারাদিন কেউ কারো সাথে একটা কথা বলেনি। ইফার কথা শুনে মিথিলা মাথা নাড়ায়। নীলাকে কিভাবে তোর ভাইয়ের পিছু ছাড়াতে হয় সেটা আমি দেখে নিব। কালকে না বললা আমার ভাই তোমার পিছু ঘুরে, তো আজকে নীলাকে নিয়ে এসব কেন বলছো? নীলা আপু ভাইয়ার পিছু ঘুরুক আর না ঘুরুক তাতে তোমার কি? মিথিলা দাঁত চেপে বলে, সব কথা তোকে বলতে হবে? ওই নীলা তোর ভাইয়ের সাথে মিশলে আমার সহ্য হয় না। সো যদি তোর ভাইয়ের দিকে তাকায় আমি তো ছেড়ে দিব না। আর এখন তো আরও না। ইফা আর কথা বলে না, চুপ হয়ে থাকে। ও পাশে বসা মিহুর দুই খালাতো বোনের সাথে কথা বলায় যোগ দেয়। মিথিলা আবার নীলার দিকে তাকায়। নীলা তখনও খেয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ইয়াশ আর আকাশ দুজনে নিচে আসে। ইয়াশকে দেখে নীলার বাবা ওকে ডাক দেয়। ইয়াশ কাছে গিয়ে তার ভালোমন্দ জিজ্ঞেস করে, তো দিনকাল কেমন যাচ্ছে? এই তো বেশ ভালোই। আপনাদের কি অবস্থা? আমরাও আলহামদুলিল্লাহ। তো এতরাতে দুজন কোথায় যাচ্ছ? এই তো একটু বাইরে মামা, একটু পরেই চলে আসব। ইয়াশ কথাটা বলতে নীলার বাবা ওকে যেতে বলে। ইয়াশ আর আকাশ সামনে মেইন দরজার দিকে হাঁটা দিতে নীলা ইয়াশদের যাওয়ার পানে তাকিয়ে লজ্জামিশ্রিত হাসে। মিথিলা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিথিলা ইয়াশের রুম পাড়ি দিয়ে নিজের রুমে যাবে, কিন্তু ইয়াশের রুমের দরজার সামনেই সে থেমে যায়। ভিতর থেকে আসা কথাগুলো কান পেতে শুনতে থাকে। শোনো, বোঝার চেষ্টা করো। নীলা প্লিজ। দেখো আমি বলছি তো আমি এসবের ভিতর নাই। কারণ কি ইয়াশ, বলো কারণ কি? দেখো আমার বাবা, ফুফু কিন্তু আমাদের বিয়ে ঠিক করে ফেলেছে। এখন তুমি রাজি না হলে কিন্তু। কিন্তু কি? বিয়ের কথা শুনে মিথিলা দূরে সরে আসে। জোরে জোরে শ্বাস ফেলে কয়েকবার চোখের পলক ফেলে। ইয়াশ আর নীলার বিয়ে। মেজমা ওদের বিয়ে ঠিক করেছে। ইয়াশকে কি নীলার সাথে বিয়ে দিয়ে দিবে? ইয়াশের সাথে নীলার বিয়ে কথাটা ভাবতে মিথিলার শরীর আসার হয়ে আসে। সেই ওখান থেকে আস্তে আস্তে নিচের রুমের দিকে আগায়। মাথায় ঘুরপাক খায় নানা প্রশ্ন।
বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হক বাড়ির। বড় মেয়ের বিয়ে বলে কথা। আজকে সন্ধ্যায় মিহুর গায়ে হলুদ। পুরো বাড়িটা সাজানো হচ্ছে। ইয়াস, আকাশও যোগ দিয়েছে তাতে। মেয়েরা মিহুর ঘরে বসে আড্ডা দিচ্ছে। তাদের এখনো কোনো কাজ করতে বলা হয়নি। আড্ডা দেওয়ার এক পর্যায়ে ইফা বলে উঠল, জানো তোমরা, মিহু আপুর বিয়ের কয়েকদিন পর আমার ভাইয়ার বিয়ে। ইফার কথাটা শুনে সবাই অবাক হলেও মিথিলা একটুও হল না। বরং সে ইফার কথায় বেশ বিরক্ত হল। মেয়েটা কালকে থেকে ওর কানের কাছে ইয়াসের বিয়ের কথা বলার যাচ্ছে। সুযোগ পেলেই বলছে। এখন আবার শুরু করেছে। ইয়াসের বিয়ে? কার সাথে? কই, আমি তো জানি না। মিহুর অবাক কণ্ঠে বলা কথাটা শুনে ইফা বলে, আরে জানবা কিভাবে, কাউকে এখনো জানানো হয়নি। আর বিয়েটা যার সাথে তাকে তোমরা সবাই চিনো। সবাই অবাকের উপর অবাক হচ্ছে। নীলা ইফার দিকে তাকিয়ে মনে মনে ভাবে ইফা হয়তো ওর কথা বলবে। তাই মাথা নিচু করে একটু লজ্জা পাওয়ার অভিনয় করে। ইফা এটা ভালোই এনজয় করছে। তখন সবাই একসাথে বলে ওঠ, কে সে? ইফা দাঁত বের করে হেসে বলে, রানু মণ্ডল। মিথিলা ভ্রু কুচকায়। ও ভেবেছিল ইফা নীলার কথা বলবে। মিহু মেকি রাগ দেখিয়ে ইফাকে বলে, ফাজিল হচ্ছিস দিনে দিনে। ইয়াসকে বলবো? বলো, তাতে আমার কি? আমি তো সত্যিটা বললাম। ভাইয়ার সাথে যার বিয়ে হবে সে আসলেই রানু মণ্ডল। ইফা, ফালতু কথা রাখো। আমার কথাকে কেউ গুরুত্ব দেয় না, ফালতু ভেবে উড়িয়ে দেয়। কিছু বলবি না তোমাদের? চুন্নির কথায় কে বা গুরুত্ব দিবে? ভালো মানুষ হলে তো গুরুত্ব দিবে। ইফা ক্ষেপে উঠে, তুই চুপ থাক সাক্ষ্যচুন্নি। আচ্ছা, তোরা কি ঝগড়া না করে থাকতে পারিস না? আজকে আমার গায়ে হলুদ, কালকে বিয়ে। চলে যাব আমি, আর তোরা এখনো একে অন্যের সাথে ঝগড়া করতেছিস? তোমার বোন তো আগে শুরু করে। মিথিলা তেড়ে উঠে। আমি আগে শুরু করছি? নাকি তুই শুরু করছিস? চুপ পপ। মিহু চিল্লানোতে দুজন চুপ হয়ে যায়। দুজন দুজনের দিকে ক্ষিপ্ত নজরে তাকায়। মিহু দুজনের দিকে তাকিয়ে বলে, বইন, তোরা যদি ঝগড়া করতে চাস তাহলে যা। তোদের রুম আছে। তবুও আমার মাথা খাস না, যা। মিথিলা ইফা এবার দুজন দুদিকে ঘুরে বসে। মিহু দাম ছেড়ে দুজনের দিক থেকে দৃষ্টি ফিরায়। নীলাদের সাথে কথা বলতে থাকে। মিথিলা ইফা দুজন মিহুর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। মিহু সেদিকে পাত্তা না দিয়ে অন্যদের সাথে গল্প করতে থাকে। এটা দেখে মিথিলা ইফাও কথা শুরু করে। মিহু যে এখন ওদের দুজনকে পাত্তা দিবে ভালোই বুঝে গেছে দুজন। সন্ধ্যা। ছাদে গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে। ওখানে মিহুকে বসিয়ে রাখা হয়েছে। নীলা মিহুর হাতে মেহেদি পরাচ্ছে। নীলা মেহেদি দেওয়া দেখে মিথিলা মুখ বাঁকায়। নীলা এত সুন্দর মেহেদি দিতে পারে, ও পারে না কেন? নীলা তো তাহলে ওর থেকে এক ধাপ এগিয়ে গেল। সবকিছুতেই তো ও অনেক ভালো। এর জন্যই বুঝি মেজমা ওকে ছেলের বউ হিসেবে পছন্দ করেছে। মিথু, এদিকে আয়। মিহুর ডাক শুনে মিথিলা সেদিকে পানে তাকায়। উঠে মিহুর পাশে গিয়ে বসে। ওখানে এভাবে বসেছিলি কেন? এমনি। মেহেদি পরবি না? না, ইচ্ছা নেই। মিহু এবার ভ্রু কুচকায়। পূর্ণ দৃষ্টিতে তাকায় বোনের দিকে। কেমন মনমরা হয়ে আছে। মিহু মিথিলার পিছন দিয়ে হাত দিয়ে হালকাভাবে বোনকে জড়িয়ে ধরে। আদুরে কণ্ঠে বলে, মন খারাপ কেন? হ্যাঁ,
তুই মন খারাপ করে রাখলে আমি কিন্তু রেগে যাব। হাসি দে একটু। মিথিলা ঠোঁটে হাসি টেনে বলে, মন খারাপ না আপু। তুমি মেহেদি পরো, আমি একটু আসছি। কোথায় যাবি তুই? কোথাও যাবি না, আমার পাশে বসে থাক, নীলা তোকে মেহেদি দিয়ে দিব। নীলা ইফার হাতে মেহেদি পরাচ্ছিল। মিহুর কথা শুনে বলে, হ্যাঁ মিথিলা, ইফার হাতের মেহেদি পরানো শেষ হলে তোমাকে পরিয়ে দিব। একটু বসো। দরকার নেই। পরব না আমি মেহেদি। পরবি না কেন শুনি? দেখ নীলা কত সুন্দর মেহেদি দিচ্ছে। ইফাও মিথিলার সাথে সাইয়ে বলে, হ্যাঁ দেখো নীলা আপু কত সুন্দর মেহেদি দিচ্ছে। নীলার এত এত প্রশংসা শুনে মিথিলা রেগে যায়। রেগে বলে, এত সুন্দর হচ্ছে তাহলে তোমরাই পড়ো, আমাকে কেন নিতে বলছো বারবার? রেগে কথাটা বলে ওখান থেকে উঠে চলে যায় মিথিলা। মিহু মিথিলার এর হঠাৎ মন খারাপ, হঠাৎ রাগের কারণটা বুঝল না। ইফা পাশ থেকে বলে উঠে, এই মেয়ের মাথা আসলেই খারাপ। মিথিলা নিজের রুমে বসে রাগে ফুঁসছে। নীলার কথা ভাবতেই তার মাথায় রাগ তিরতির করে বৃদ্ধি পাচ্ছে। সবাই ওর প্রশংসা করছে। কেন করবে? কেন? এদিকে ইয়াস সারাবাড়ি মিথিলাকে খুঁজে যাচ্ছে, কিন্তু তার দেখা নেই। দুদিন হয়ে গেছে মেয়েটা তার সামনে আসছে না। ও তো ভালোবাসি বলে দিল, তবুও মেয়েটা ওকে এড়িয়ে চলছে। ব্যাপারটা নিতান্তই সন্দেহজনক। মেয়েটা কি ওকে ভুল বুঝল কোনো কিছুতে? কিন্তু ও তো সেরকম কোনো কিছু খুঁজেই পাচ্ছে না। ইয়াস পুরো বাড়ি খুঁজে না পেয়ে ছাদের এক সাইডে চেয়ারে বসে পড়ে। ছাদের এদিক ওদিক তাকিয়ে পায় না। আকাশ ইয়াসকে একা দেখে ওর পাশে গিয়ে বসে। ব্রো কি ব্যাপার, এমন প্যাঁচামুখ হয়ে বসে আছো কেন? মিথিলাকে দেখেছিস কোথাও? আকাশও পুরো ছাদটা একবার নজর বুলায়। মিথিলাকে দেখতে না পেয়ে বলে, না দেখিনি। দেখবি কিভাবে? তোর চোখ তো শুধু একজনের দিকেই আছে। আকাশ দাঁত বের করে হেসে বলে, এবার একটা ঠিক কথা বলেছ। আসলেই আমি তোমারটাকে কিভাবে দেখব? আমারটাকে দেখেই তো সময় পাই না। তোর বিয়ে ক্যান্সেল। আকাশ অবাক হয়ে ইয়াসের দিকে তাকিয়ে বলে, বিয়ে ক্যান্সেল মানে? মানে তোর যার সাথে বিয়ে হবে তার সাথে বিয়ে ক্যান্সেল। মানে কি এসবের? আগে আমার বিয়ের সানাই বাজা, তাহলে তোরটা আপনা আপনি বেজে যাবে। আর যদি আমারটা না বাজে? তো ভাই আফসোসের সাথে বলতে হচ্ছে, তোমার উনিকে আর তুমি পাবা না। পাবো না মানে? এই এটা কিন্তু বাটপারি হচ্ছে। তুই কি আমাকে বাটপার বললি? আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্তে থেকে আমার বোনের আশেপাশে যেন তোকে না দেখি। মানে কি? তোমারটা তোমাকে পাত্তা দিচ্ছে না বলে আমারটাকেও দূরে নিয়ে যাবে? দিস ইজ নট ফেয়ার ভাইয়া। ইয়াস চুপ থাকে মুখ ঘুরিয়ে। আকাশ সেদিকে তাকিয়ে বলে, ভাইয়া? ভাইয়া ভাইয়া করবি না? যেদিন শালাবাবু বানাতে পারবি সেদিন এসে ডাকিস। শালাবাবু বানাবো কিভাবে? তুমি তো পথ বন্ধ করে দিচ্ছ। বললাম না আমার সানাই বাজাতে পারলে তোরটাও বাজবে। তোর আমাকে শালাবাবু বানাতে হলে তো তোকে আগে আমার বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। বুঝলি? নিজে পারতেছ না আমার বোনকে পটাতে, এখন আমারটাও কেড়ে নিচ্ছ। পকপক করিস না, যা বলছি করতে পারলে করে, না হলে যা। আর আমার বোনের আশেপাশে যেন না দেখি তোকে। আকাশ কিছুক্ষণ কিছু একটা ভেবে বলে, এখন তো মিহু আপুর বিয়ে হচ্ছে, এখনই সবাইকে তোমার বিয়ের কথা বলবো? ইয়াস আকাশের দিকে তাকিয়ে আকাশের মাথায় গাঁটটা মেরে বলে, এখন কেন বলবি? এখন আপাতত তোর ভাবিকে খুঁজে দে। আকাশ চোখ বড় বড় করে বলে, ভাবি? তো মিথিলা যদি আমার বউ হয়, তোর ভাবি হবে না? আকাশ আফসোস করে বলে,
ওকেও এখন আমার ভাবি ডাকতে হবে? ইয়াস এবার বিরক্ত হয়। বিরক্ত নিয়ে বলে, তোর যা ইচ্ছে ডাকিস, এখন ওকে খুঁজে নিয়ে আয় যা। আকাশ ইয়াসের পাশ থেকে উঠে পড়ে। চারিপাশে একবার চোখ বুলিয়ে ইফা আর মিহুর দিকে হাঁটা ধরে। মিহুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপু মিথু কোথায়? মিহু আকাশের দিকে তাকিয়ে বলে, মেয়েটা রেগেমেগে চলে গেছে, দেখ নিজের রুমে আছে কিনা। হঠাৎ রেগে গেল কেন বুঝলাম না। আমিও যেতে পারছি না, তুই একটু দেখে আয় না, কি করছে মেয়েটা। আকাশ মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। ওখান থেকে উঠে আবার ইয়াসের কাছে যায়। মিহুর বলা কথাগুলো ইয়াসকে বলে। ইয়াস এবার মিথিলার রুমের দিকে হাঁটা দেয়। মিথিলার রুমের সামনে এসে থামে। দরজা আটকানো। ইয়াস কয়েকবার দরজায় টোকা দেয়। কয়েকবার নক করতে মিথিলা দরজা খুলে দেয়। দরজা খুলে ইয়াসের মুখ দেখে আরো রাগ হয় মিথিলার। রেগে বলে, তুমি এখানে কেন, আমার কাছে কেন এসেছ? যাও তোমার ওই নীলার কাছে যাও, আমার সামনে আসবে না তুমি। সমস্যা কি তোর? এভাবে ঘরের মধ্যে একা একা কি করছিস? তোমার সমস্যা কি? এভাবে একটা মেয়ের রুমে মানা করা সত্ত্বেও ঢুকে পড়েছ? ইয়াসে মিথিলার দিকে এক কদম আগায়। মিথিলার দিকে ঝুঁকে বলে, আমার বউয়ের ঘরে আমি ঢুকেছি, তোর কোনো সমস্যা? মিথিলা রেগে বলে, এটা আমার রুম, তোমার বউয়ের না। তোমার বউয়ের রুম তো। আমার বউয়ের রুম তো পড়ে কি? জানি না আমি তোমার বউয়ের রুম কোথায়, কিন্তু এটা আমার রুম, তোমার বউয়ের না, যাও এখান থেকে। ইয়াস বিছানার উপর আয়েশ করে বসে বলে, যাব না আমি। কি করবি তুই? মিথিলা ইয়াসের পানে তাকিয়ে ওর দিকে তেড়ে যায়। ইয়াসের সামনে গিয়ে ওর হাত টেনে ধরে উঠানোর চেষ্টা করে। উঠাতে না পেরে রেগে চিল্লিয়ে বলল, মহিষ কোথাকার, যাবে এখান থেকে? তোমার ওই নীলার কাছে যাও, আমার কাছে কেন এসেছ? ইয়াস এবার ভ্রু কুচকায়। ভ্রু গুটিয়ে বলল, নীলার কাছে যাব কেন? নীলা কি আমার বউ নাকি? সব জেনে না জানার ভান কিভাবে করো বলো তো? ইয়াস মিথিলাকে টেনে ওর পাশে বসিয়ে দেয়। মিথিলার দিকে ঘুরে বলে, দেখ মিথিলা। ইয়াসের সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে মিথিলা মুখ ঘুরিয়ে নেয়। ইয়াস সেদিকে তাকিয়ে নীরব থাকে কিছুক্ষণ। কিছুক্ষণ যেতে মিথিলার হাত ধরে ওর দিকে ঘুরায়। দেখ, নীলার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এটা আমি জানতাম না। কালকে তো, যাক সেসব বাদ দে। আমি কাকে ভালোবাসি সেটা বল। মিথিলা ইয়াসের থেকে হাত ছাড়িয়ে বলে, তুমি কাকে ভালোবাসো আমি কিভাবে জানব? আচ্ছা, না জানলি। তবে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো, ইয়াস কখনো মিথিলা ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। কারণ মিথিলা ইয়াসকে ভালোবাসে, কিন্তু ইয়াস মিথিলাকে ভালোবাসে না। মিথিলা ভালোবাসে জন্য ইয়াস মিথিলাকে বিয়ে করবে। এটাই তো। মিথিলার পকপক শুনে ইয়াস মৃদু হাসে। মিথিলাকে ওর কাছে এনে কোমর আঁকড়ে ধরে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলে, ইয়াসও কিন্তু মিথিলাকে ভালোবাসে, ভীষণ ভালোবেসে। এখন মিথিলা যদি ইয়াসকে এভাবে ইগনোর করে, তাকে পাত্তা না দেয়, তাহলে কিন্তু ইয়াস অনেক রেগে যাবে। আর ইয়াস রেগে গেলে কিন্তু মিথিলার জন্য ভালো হবে না বলে দিলাম। ইয়াস কথাগুলো বলে মিথিলাকে ছেড়ে উঠে দাঁড়ায়। শক্ত কণ্ঠে বলে, আমি যাওয়ার পর সে ছাদে না গেলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। একদম তুলকালাম বেঁধে যাবে বলে দিলাম। তাই তাড়াতাড়ি যেন ছাদে চলে আসে সে। ইয়াস এ বলে রুম থেকে বেরিয়ে যায়। ইয়াস বেরিয়ে যেতে মিথিলা সেদিকে তাকিয়ে ভেঙচি কাটে। তার সব কথা যেন মিথিলার শুনে চলতে হবে।
নীলার সাথে তো বিয়ে ঠিক করছে, ওকে বিয়ে করে নিলেই তো হয়। আমার কাছে কেন আসতে হবে? হুহ। ইয়াশ নিচে যাওয়ার পর থেকে আকাশ ইফার পিছু লেগেছে। ইফা যেখানে যাচ্ছে ও ধূপধাপ পা ফেলে সেদিকে যাচ্ছে। ইফা অনেকবার বারণ কথা সত্ত্বেও সে ইফার পিছু ছাড়ছে না। আকাশ এবার ইফার চুল হালকা টেনে ধরতে ইফা রেগে গিয়ে বলে, দেখুন ভাইয়া, শেষবার বলছি, এবার আমাকে বিরক্ত করলে কিন্তু ছোট চাচ্চু, ছোট মা, ভাইয়া সবাইকে বলে দিব। আকাশ ইফার কথা শুনে সোজা হয়ে দাঁড়ায়। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, বল তাতে আমার কি? এতে বরং আমার লাভ। যা তুই এখনই বল। বলবি আকাশ আমাকে ভালোবাসে আর আমাকে বিয়ে করতে চায়। আকাশের শেষের কথাটা শুনে ইফা আরও রেগে যায়। আকাশের দিকে এগিয়ে আঙুল উঠিয়ে বলে, দেখুন এসব ভালোবাসা বাদ দেন, আমার বয়ফ্রেন্ড আছে। আকাশ ইফার কথা শুনে জোরে হেসে দেয়, যেন কোনো জোকস শুনল। আকাশের হাসি দেখে ইফা কপাল কুঁচকায়। আকাশ হাসি থামিয়ে বলে, মানে সিরিয়াসলি তুই বলবি তোর বয়ফ্রেন্ড আছে আর আমি বিশ্বাস করে নিব? আরে আমার সত্যি। ইফার পুরো কথা শেষ না করতে মাঝখানে আসিফ এসে বলে, এই ভাইয়া, ইন্দুর তোমাদের দুজনকে মিহু আপু ডাকছে। হলুদ দিবে না তোমরা? এই তোকে বলছি না আমাকে ইন্দুর না বলতে? পটলু কোথাকার, তুমি তো ইন্দুরি। হা হা হা। আসিফ তুই যা, আমরা আসছি। আসিফ চলে যেতে আকাশ ইফার দিকে তাকায়। আকাশকে কিছু বলার সুযোগ না দিয়ে ইফা ওকে পাশ কাটিয়ে চলে যায়। আকাশ ইফার যাওয়ার পানে তাকিয়ে পিছন থেকে কিছু বলতে নিয়েও বলে না। মিহুকে একে একে সবাই হলুদ লাগাচ্ছে। প্রথমে মিনহাজ হক, তিতি হক, মিহুর মেজ মা, ছোট মা, মেজ বাচ্চু, ছোট চাচ্চু, মিথিলা খালা, বড়রা সবাই হলুদ লাগান। পরে বিচ্ছু বাহিনীর পালা আসতে সবাই হৈ হৈ করে মিহুকে হলুদ লাগাতে যায়। প্রথমে ছোট থেকে হলুদ লাগানো শুরু করে। মিহুর খালাতো বোনদের লাগানো শেষ হতে রায়না আসে মিহুকে হলুদ লাগাতে। রায়না লাগিয়ে যেতে নাবিল আর নীলা মিহুকে হলুদ লাগিয়ে দিয়ে যায়। ইফার পালা আসতে আকাশও ইফার সাথে সাথে যায় মিহুকে হলুদ লাগাতে। ইফা এটা দেখে আকাশের দিকে তাকিয়ে ভ্রু গুটায়। দুজন মিহির কাছে গিয়ে মিলুকে হলুদ লাগিয়ে মিষ্টি খাইয়ে দেয়। মিহুকে টাকা দিয়ে দুজনে আবার উঠে আসে। ইফা আকাশের পাশ দিয়ে যেতে যেতে বলে, আপনি আমার সাথে হলুদ লাগালেন কেন? ইচ্ছে হয়েছে তাই লাগিয়েছি। ইফা এবার থেকে যায়। আকাশের দিকে ঘুরে বলে, দেখুন আমি সত্যি বলছি, আমার বয়ফ্রেন্ড আছে। আকাশ একই ভঙ্গিমায় বলে, দেখ আমিও সত্যি বলছি, আমি তোকে ভালোবাসি। ভালোবাসতেই পারেন বোন হিসেবে, না আমি তোকে বউ ভেবে ভালোবাসি। ইফা দাঁত চেপে বলে, বলছি তো আমার প্রেমিক আছে, আর বিয়ে হলে ওর সাথেই হবে। আপনি আমার পিছু ছাড়বেন? অসহ্যকর। তোর পিছু তো আমি ছাড়ব না। আর তুই বউ হবি তবে আমার। মাথায় ঢুকিয়ে নে ভালো করে। কচু, বউ বানানো কি এত সহজ নাকি? আকাশ এবার বাঁকা হেসে বলে, সহজ না হলেও সহজ বানাবো। দরকার পড়লে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব। আপনি উঠিয়ে নিয়ে গেলে বুঝি আমিও ড্যাং ড্যাং করে বিয়ে করে নিব? সেটা পরে দেখা যাবে। মিথিলা আর ইয়াশের পালা আসতে মিহু চিৎকার দেয়। মিহুর চিৎকার শুনে সবাই ওর দিকে তাকায়। দেখ তোরা দুজন একসাথে আসবি না। আমার বিয়ের আগের দিন মরার শখ নাই? মিহুর কথাটা চিল্লিয়ে বলতে সবাই ওর দিকে তাকায়। মিথিলা ইয়াশ একবার মিহুর দিকে তাকিয়ে নিজেদের দিকে চোখ ঘুরায়। ইয়াশ মিথিলার দিকে, মিথিলা ইয়াশের দিকে তাকাতে মিহু পুনরায় বলে ওঠল,
দেখ আমি তোদের দুজনের বোন, পর কেউ না, প্লিজ আমাকে এভাবে মারিস না। পরে দেখা যাবে টিভির হেডলাইনে লেখা উঠবে বড় বোনের গায়ে হলুদের দিন ছোট দুই ভাইবোন মিলে বড় বোনকে এমনভাবে হলুদ লাগালো যে বড় বোন হলুদের জ্বালা সহ্য করতে না পেরে ইন্তেকাল করিল। দেখ তোরা কি চাস এসব লেখা টিভির হেডলাইনে উঠুক? মিহুর কথা শুনে মিথিলা আর ইয়াশ দুজনে উজবুক হয়ে মিহুর দিকে তাকিয়ে আছে। মানে শেষে কিনা মিহু ওদের ওর খুনি বানিয়ে দিল। মিথিলা কথাটা মানতে না পেরে বলল, ভাইয়া তুমি যাও এই মেয়েকে হলুদ লাগিয়ে দিয়ে আসো। আমি একে চিনি না। কে? আমার বোন, আমাকে নিয়ে তো এসব ধারণা করত না। ইয়াশও সমানতালে বলল, আমিও একে চিনি না, মানে আমাদের মিহু তো এমন ছিল না। অন্তত আমার ব্যাপারে এসব ভাবত না। আমিও একে হলুদ লাগাবো না। মিহু দুজনের কথা শুনে মুখ ভোতা করে বলে, আরে আমি বলছি তোদের দুজনকে একসাথে না আসতে একজন একজন করে এসে লাগিয়ে দিয়ে যা। না আমি যখন বলেছি দিব না মানে দিব না। আর মিথিলার সাথে আমিও দিব না। আরে দুজন কি শুরু করলা বলতো? মিহু আপু ভয় পেয়ে গেছিল। আর ভয় পাবে না কেন বলো? তোমাদের মতো দুটো ডেঞ্জারাস মানুষ আপুকে হলুদ লাগাতে যাচ্ছে, তাও একসাথে ভয় পাবে না আপু? মাঝখানে আকাশের কথা শুনে দুজন আকাশের দিকে তাকায়। কপাল কুঁচকে তাকায় ওর দিকে। দুজনের এভাবে তাকাতে দেখে আকাশ ভরকে যায়। ও আর কিছু বলে না। এখন ইয়াশের বিরুদ্ধে কিছু বললে ওরই বিপদ। উফফেই যাও তো দুজন একটু একটু করে হলুদ লাগিয়ে দিয়ে আসো। এমন ঢং করো না। ইফার কথা শুনে মিহু বলে, হ্যাঁ আয় দুজন একটু একটু করে হলুদ লাগিয়ে দিয়ে যা। মিথিলা ইয়াশ দুজন দুজনের দিকে তাকিয়ে মিহুর দিকে এগোয়। দুজন গিয়ে দুপাশে বসে দুজন হাতে হালকা হলুদ ভরিয়ে মিহুর গালে লাগিয়ে দেয়। তারপর দুজন উঠে যেতে নিলে মিহু দুপাশে দুজনের হাত ধরে বলে, আমার টাকা? তোমার টাকা? দাঁড়াও দিচ্ছি। হাত ছাড়ো আগে। আমার হাতও ছাড়, না হলে টাকা বের করব কিভাবে? মিহু দুজনের হাত ছেড়ে দেয়। মিথিলা ইয়াশ দুজন দুটো 10 টাকার নোট বের করে মিহুর হাতে ধরিয়ে দেয়। মিহু নোট দুটোর দিকে ভোতা মুখে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে মিথিলা ইয়াশ দুজন দুদিক থেকে হাত ভর্তি হলুদ লাগিয়ে দেয় মিহুর গালে। মিহু হলুদের জন্য দেখতে না পেয়ে চিল্লানি দেয়, মিথুর বাচ্চচ্চা। ইয়াশ শস। বাড়িটা রঙে রঙে সাজানো। কেউ আসবে তার ভালোবাসা তার কাছে সারা জীবনের জন্য নিয়ে যেতে। আবার কেউ কেউ তাদের ভালোবাসাকে বুকে পাথর চাপা রেখে বিদায় দিবে। মিহুকে সাজিয়ে ঘরের এক কোণে বসিয়ে রাখা হয়েছে। সেই ঘরের একটি কোণে ঘাপটি মেরে বসে আছে। রাতের সেই ঘটনার পর মিথিলা তোর সামনে আসেনি। ইয়াশকে দেখেছ, তবে তার ব্যস্ততার শেষ নেই। আচ্ছা আজকে যে সে চলে যাবে সেদিকে কারো খেয়াল নেই? সবাই এত কাজ নিয়ে ব্যস্ত কেন? সবাই একটু ওর কাছে এসে বসতে পারতেছে না? মিহুর অজান্তেই ওর চোখের কোণে অশ্রুকণা জমাট বাঁধে। কিছুক্ষণ যেতে তা গাল বেয়ে গড়িয়ে পড়ে। মিহু হাতের আঙুল দিয়ে অজন্তে তা মুছে ফেলে। মিথিলাও সেই সকাল থেকে নিজের রুমের এক কোণে ঘাপটি মেরে বসে আছে। সেই সকালে সেই যে একবার নিজের রুম থেকে বাইরে বেরিয়েছিল আর বের হয়নি। নিজের রুম বন্ধ করে চুপচাপ বসে আছে। মিথিলা হাঁটুতে মাথা দিয়ে বসেছিল, মাথা তুলে সামনে তাকাতে চোখ থেকে অশ্রুকণাগুলো টুপটুপ করে নিচে পড়ে যায়। চোখের সামনে মিহুর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভেসে ওঠে। দুজনের মারামারি ঝগড়াঝাটি, কত খুনসুটি দুবোনের। আজকের পর চাইলেও তার বোনের রুমে গিয়ে বোনকে দেখতে পারবে না। চাইলেও যখন তখন ঝগড়া মারামারি করতে পারবে না। চাইলেও আর বোনকে চোখের সামনে দেখতে পাবে না।
মিথিলা না চাইতেও অশ্রুকথাগুলো বেহায়ার মতো গড়িয়ে পড়ছে তার চোখ বেয়ে। তখন ঘরের দরজায় কেউ নক করে। দুবার নক করতে মিথিলা চোখের পানি মুছে দীর্ঘ পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। সামনে তিতলি হককে দেখে কিতক্ষণ নীরব থাকে মিথিলা। তিতলি হককে ভিতরে আসতে না বলে মিথিলা তিতি হককে জড়িয়ে ধরে কেঁদে দেয়। অস্পষ্ট স্বরে বিলাপ করে, মা তোমরা আপুকে এখনই কেন তাড়িয়ে দিচ্ছ? দেখো না আমার এত কষ্ট হচ্ছে, আপু তো মরেই যাবে। তোমরা আপুকে এখানেই রেখে দাও মা। তিতলি হক নিজেও চোখের অশ্রু ফেলছেন। সহসা মিথিলার মাথায় হাত বুলিয়ে বলেন, মেয়েদের জীবন তো এটাই মা, না চাইলেও তাকে একদিন পরের ঘরে যেতেই হবে। আচ্ছা বল কেউ কি চায় তাদের আপনজন তার বাবা মা ছেড়ে অচেনা একটা বাড়িতে পরিবারে গিয়ে থাকতে? চায় না। তবুও তাদের আপনজন বাবা মা পরিবার সব ছেড়ে ছুড়ে অন্যের ঘর করতে যেতে হয় অচেনা বাড়িতে। আবার একটা সময় দেখবি ওই অচেনা বাড়িটা, অচেনা বাড়ির লোকজন মেয়েদের সবচেয়ে আপন হয়ে যায়। মিথিলা কথাটা শুনে গুনিয়ে বলল, মা আমি যাব না তোমাদের ছেড়ে কোথাও, আমি এখানেই থাকব। তিতলি হক মিথিলাকে সোজা করে নিজের চোখের পানি মুছে মেয়ের চোখের পানি মুছে দিয়ে মৃদু হেসে বলে, বললাম না মেয়েদের জীবন ওটাই, তোকেও একদিন আমাদের ছেড়ে পরের ঘরে যেতে হবে। দেখো না আমি তোর ছোটমা মেজমা সবার ক্ষেত্রেই তো এক। এভাবে কাঁদতে হয় না পাগলি মেয়ে। মিথিলা মায়ের কাঁধে মাথা রেখে বলে, যতই বলো আমি তো যাব না, কখনো না। তিতলি হক মেয়ের পাগলের মতো কথা শুনে মেয়ের মাথায় হাত বুলিয়ে মৃদু হাসেন। ওকে দাঁড় করিয়ে বলে, সকাল থেকে তো কিচ্ছুটি মুখে তুলসনি, আমি খাবার নিয়ে আসছি চুপচাপ খেয়ে নিবি। মা আমি এখন কিছু খাব না, গলা দিয়ে নামবে না। সাবিনা মানে, দেখ তোর বাবাও সকাল থেকে কিছু কানি উনিও কেমন হয়ে গেছে। সকাল থেকে এতক্ষণে বললাম কিছু খেয়ে নিতে, কিছু মুখে তুলল না। এখন তুই যদি এমন করিস তাহলে আমি কোন দিকে যাব বলতো? তিতলি হকের চিন্তিত স্বরের কথাটা শুনতে মিথিলা নুয়ে যায়। তুমি খাবার নিয়ে এসো আমি খেয়ে নিব, লক্ষ্মীটি আমার। তিতলি হক মিথিলার কপালে চুমু দিয়ে খাবার আনতে যায়। মিথিলা সেদিকে পানে তাকিয়ে থাকে। আচ্ছা ওর যদি ইয়াসের সাথে বিয়ে না হয়ে অন্য কারো সাথে বিয়ে হয়? না না কি সব ভাবছে? আর মা তো জানে ও ইয়াসকে ভালোবাসে, তাহলে অন্য বাড়িতে বিয়ে হওয়ার কথা বলল কেন? তবে কি তারা এই সম্পর্কটা মানবে না? মিথিলা এসব ভেবে নিজের মাথা চেপে ধরে বিছানায় বসে পড়ে। সেই ইয়াসকে না পেলে হয়তো মরেই যাবে। বরযাত্রী চলে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে। সবাই বরযাত্রীদের আপ্যায়ন করতে ব্যস্ত। মিথিলা, ইফা, নীলা, রায়না রয়েছে রাফসানের কাছে। নীলা, ইফা, রায়না রাফসানের সাথে বকবক করে যাচ্ছে। মিথিলাকে চুপ থাকতে দেখে রাফসান বলে, আজকে আমার শালিকা এত চুপচাপ কেন? রাফসানের কথা শুনে মিথিলা রাফসানের দিকে তাকায়। ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, না ভাইয়া এমনি। আপনি ওদের সাথে কথা বলুন। আচ্ছাকে যেন বলেছিল বিয়ের দিন আমাকে ফকির বানাবে, তাকে তো দেখতে পাচ্ছি না। কোথায় সে? রাফসান যে মিথিলাকে কথাটা বলেছে মিথিলা বুঝতে পেরে রাফসানের দিকে ঘুরে বসে ভ্রু উঁচিয়ে বলে, দুলাভাইয়ের আমার ফকির হওয়ার খুব শখ দেখছি। শালিকা আমার এভাবে মন খারাপ করে বসে আছে। শালিকার জন্য না হয় একদিন ফকির হলাম। কি বলো সবাই? আচ্ছা তাহলে এবার টাকা বের করুন। এভাবে কেউ টাকা দেয় নাকি? বিয়ের সব রিচুয়াল পালন করে টাকা নেও। ওকে ফাইন। এই তোরা গেট ধরছিলি, কত টাকা দিছে?
ইফা মিথিলার কথায় মুখ গোমরা করে বলে, মাত্র 5,000। মিথিলা চোখ হিয়া বড় বড় করে বলে, মাত্র 5,000? তোরা ঢুকতে দিয়েছিস কোনো আক্কেলে? আমাকে ডাকতে পারলি না? তুমি তো সন্ন্যাসী সেজে বসেছিলে। মিথিলা থতমত খেয়ে বলে, আচ্ছা সমস্যা নেই, টাকা ইনকাম এখন হবে। ফলো মি গাইস। মিথিলা ওখান থেকে উঠে যেতে সবাই ওর পিছন পিছন যাওয়া ধরে। চারজন একটা জায়গায় দাঁড়িয়ে গোল হয়ে প্ল্যান করতে থাকে। নীলা কয়েকবার মিথিলার কথা শুনে নাকমুখ কুচকালেও রায়না ওকে চুপ করিয়ে রেখেছিল। মেয়ে সবাই প্ল্যান করে ওখান থেকে সরে আসে। তিন কবুল বলে মিহু খানিক্ষণ আগে এ বাড়ি ছেড়ে গেল। সবাই তাকে বিদায় জানিয়ে বাড়িতে ঢুকছে। মিহুর তো কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা। মিহুর কান্না দেখে মিথিলা আর ইফাও কাঁদতে কাঁদতে হারিয়ে উঠেছে। মিনহাজ হক তো অসুস্থ হয়ে গেছে। তাকে বাড়িতে ডুকরিয়ে সোফায় বসিয়ে রাখা হয়েছে। মিথিলা একবার নিজের বাবার দিকে নজর দিয়ে সবার দিকে চোখ বুলায়। কিছু একটা মনে হতে সে ছুটে যায় নিজের রুমের দিকে। পাশের রুমে উকি দিয়েও কাউকে দেখতে পায় না। এবার ছুট লাগায় ছাদের দিকে। ছাদের প্রতিটা সিঁড়ি বেয়ে উঠতে পা দুটো থমকে যায়। সামনে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। বোনকে বিদায় দেওয়ার পরেই এই দৃশ্যটা যেন তার সহ্য হল না। হাঁটু মুড়ে বসে পড়ল সেখানে। ঝড় হওয়ার পূর্ব মুহূর্তে ধরণী যেমন কালো আধারে ঢেকে যায়, কিশোরী মন কালো আধারে ঘুটঘুটে অন্ধার নেমেছে। তার মন মস্তিষ্ক কিছু ভাবতে পারছে না। প্রথমে বড় বোনকে বিদায় দেওয়ার পরই প্রিয়জনের দেওয়া কষ্ট মস্তিষ্ক যেন বহন করতে পারল না। লুটিয়ে পড়ল ছাদের উপর। কিঞ্চিত শব্দ হতে ছাদে খানিক দূরে দাঁড়িয়ে থাকা দুজন পিছু ফিরে তাকাল। মিথিলাকে এই অবস্থায় দেখে একজনের হৃদয় যেন রক্তক্ষরণ হল। সেই দৌড়ে এসে হাঁটু মুড়ে বসে পড়ল মিথিলার সামনে। মিথিলার মাথাটা ওর কোলে নিয়ে ডাকতে থাকল। কিন্তু মিথিলার কোনো সাড়া নেই। তার পাশেই একজন ক্ষিপ্ত দৃষ্টিতে দুজনকে দেখে যাচ্ছে। মিথিলার রুমে ভিড় জমেছে। ডাক্তার ডাকা হয়েছে। ডাক্তার মিথিলাকে দেখে ওষুধ দিয়ে বেশ খানিকক্ষণ আগে চলে গেছে। মিথিলার এখনো জ্ঞান ফিরেনি। সবাই চিন্তিত মুখে মিথিলার রুমে দাঁড়িয়ে আছে। মিনহাজ হক মিথিলার একপাশে বসে আছেন মেয়ের মুখের দিকে তাকিয়ে। অন্য পাশে তিতলি হক বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। বেশ খানিকক্ষণ যেতে মিথিলা পিটপিট করে চোখ খুলে তাকায়। সবার দিকে একবার চোখ বুলিয়ে তিতলি হকের দিকে চায়। তিতলি হক জ্ঞান ফিরতে দেখে মেয়ের মাথায় চুমু খেয়ে বলে, এখন কেমন লাগছে মা? মিথিলা ক্ষীণস্বরে বলে, একটু ভালো লাগছে। ছাদে কেন গিয়েছিলে? মিনহাজ হকের কথা শুনে মিথিলা বামে মাথা ঘুরিয়ে মিনহাজ হকের দিকে তাকায়। বাবার মুখের দিকে তাকিয়ে বলে, এমনি বাবা। হঠাৎ করে চলে গেছিলাম। যাওয়াটা ঠিক হয়নি বোধহয়। মিথিলা রুমে উপস্থিত থাকা সবার দিকে একবার চোখ বুলায়। নীলা এক কোণে দাঁড়িয়ে ওর দিকে কেমন করে তাকিয়েছিল। মিথিলা সে দৃষ্টি উপেক্ষা করে পিছনে দাঁড়িয়ে থাকা ইয়াসের দিকে তাকায়। ইয়াসও মিথিলার দিকে তাকিয়েছিল। দুজনের দৃষ্টি এক হতে মিথিলা শক্ত কণ্ঠে বলে ওঠল, ভালো লাগছে না আমার। তোমরা সবাই একটু বাইরে যাও। আমি একা থাকতে চাই। তিতলি হক মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, এই অবস্থায় তোকে একা রেখে সবাই চলে যাব? তোমরা এতজন এখানে থাকলে আমি আরো অসুস্থ হয়ে পড়ব। তাই বলছি একটু একা থাকতে দাও। আর যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে যেও। মিনহাজ হক মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আচ্ছা, ও যখন একা থাকতে চাচ্ছে থাকতে দাও। সবাই চলো এখন। সবাই একে একে বের হয়ে যায়।
শেষে ইয়াস, তিতলি হক থেকে যায়। ইয়াসকে দাঁড়িয়ে থাকতে দেখে মিথিলা বলে ওঠে, মা, আমি সবাইকে ঘর থেকে বের হতে বলেছি। কেউ যেন ঘরে না থাকে। মিথিলার কথা শুনে তিতলি হক ইয়াসের দিকে তাকায়। ইয়াস তখনও স্থির দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়েছিল। তিতলি হক সেটা দেখে ইয়াসের কাছে যায়। ওর কাঁধে হাত রেখে ডাকে, ইয়াস। ডাক না শুনে ইয়াস তখনও মিথিলা পানে তাকিয়েছিল। মিথিলা এবার মুখ ঘুরিয়ে নেয়। তিতলি হক ইয়াসকে পুনরায় বলে, ইয়াস, চলে। পুরো কথা শেষ হওয়ার আগে ইয়াস হনহন করে বেরিয়ে যায় রুম থেকে। তিতলি হক মেয়ের দিকে একবার তাকায়, একবার ইয়াসের দিকে। সে বেশ ভালোই বুঝতে পারছে কিছু একটা হয়েছে দুজনের মধ্যে। ইয়াস যেতে তিতলি হক বেরিয়ে দরজা চাপিয়ে দিয়ে যান। মিথিলা মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়। ফের সামনে ফিরে উপরের দিকে তাকাতে ছাদের ঘটনাটা চোখের সামনে স্পষ্ট হয়। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে দু চোখ বেয়ে। উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে, তুমি আমাকে এভাবে কেন ঠকালে? ভালো যখন নাই বাসো তাহলে বারবার ভালোবাসি ভালোবাসি কেন বললে? কেন বললে ভাইয়া? এভাবে কেন আমাকে কষ্ট দিচ্ছ? কেন? এতক্ষণ কান্নার পর সবে চোখটা লেগে এসেছিল মিথিলার। মাথায় কারো হাতের অস্তিত্ব টের পেতেই মিথিলা পিটপিট করে চোখ খুলে তাকায়। সামনে ইয়াসের মুখটা পরিষ্কার হতে ও লাফ দিয়ে উঠে পড়ে। রাগী চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, আপনি এখানে কি করছেন? ইয়াস কিছুক্ষণ নীরব থেকে শান্ত কণ্ঠে বলে, দেখ মিথিলা, তুই তখন ছাদে যা দেখেছিস। সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে মিথিলা রেগে বলে, ছাদে তোমরা যা ইচ্ছে তাই করছিলে, এটা এখন আমাকে বলতে এসেছ কেন? আমি কি তোমাদের নিয়ে একটা কথা বলেছি নাকি এসব শুনতে চেয়েছি? দেখ মিথিলা, কোনো কিছু না জেনে উল্টাপাল্টা ভাববি না। আর অনেক সময় দেখায় অনেক ভুল থাকে। তুই যেটা দেখেছিস হয়তো সেটা ঘটেনি। কি ঘটেনি? কি ঘটার কথা বলছো তুমি? আর আমি যা দেখেছি ঠিক দেখেছি। আমার দেখার মধ্যে কোনো ভুল নেই। তুই এতটা শিওর হয়ে কিভাবে বলছিস? দেখো ভাইয়া, তোমার সাথে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। প্লিজ এখান থেকে চলে যাও। না হলে কি করবি তুই? সবাইকে ডাকব। ডাক, ডেকে কি বলবি তুই? দেখো ভাইয়া, যাও এখান থেকে, আমি কোনো ঝামেলা করতে চাচ্ছি না। কি ঝামেলা করবি তুই? কিছু না। তোমার সাথে নীলার বিয়ে ঠিক হইছে, নীলাকে বিয়ে করে নেও। নীলাও তোমাকে ভালোবাসে আর তুমিও তো নীলাকে ভালোবাসো। মিথিলার কথা শুনে ইয়াস কিছুক্ষণ নীরব থাকল। মিথিলার চোখের দিকে তাকিয়ে বলল, আমি নীলাকে বিয়ে করলে তুই খুশি হবি? মিথিলা ইয়াসের থেকে চোখ ফিরিয়ে বলে, হব। কষ্ট পাবি না? কষ্ট পাবো কেন? যেখানে তুমি নীলাকে ভালোবাসো, তোমার সাথে নীলার বিয়ে হবেই, আগে হোক বা পরে। আচ্ছা, তুই কি চাস আমি নীলাকে বিয়ে করেনি? একটা কথা আর কতবার বলবো? আচ্ছা, বুঝতে পারছি। ইয়াস কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। মিথিলা ইয়াসের যাওয়ার পানে তাকিয়ে থাকে, চুপ করে। সে হয়তো ইয়াসকে হারিয়ে ফেলছে। তিতলি হক দোটানায় ভুগছেন। ওদিকে মেয়ের অমন হাল, এদিকে স্বামীর শরীরটাও খারাপ। সেই যে ইয়াস আর মিথিলার বিষয়টা মিনহাজ হককে বলবে, সেটা আর বলতে পারছেন না। দেখা যাবে অনাকাঙ্ক্ষিত কিছু শুনে মিনহাজ হক আরও অসুস্থ হয়ে পড়বেন, এতে হিতে বিপরীত হতে পারে। কিন্তু তার মনও যে মানছে না। সবকিছু কেমন উল্টপালট হয়ে যাচ্ছে। এদিকে বড়দের মধ্যে সব কথা জানাজানি হয়ে গেছে, মিথিলার বিয়ে নীলার সাথে ঠিক করা হয়েছে।
বাড়ির সবাই ইয়াস আর মিথিলার কথাটা জানলেও তুলকালাম বাঁধবে। রুকমাও নিশ্চিত মানবে না এই সম্পর্ক। সে তো তার ভাইয়ের মেয়ের সাথে তার চেখের বিয়ে ঠিক করে রেখেছে। তিতলি হক এসব ভাবছিলেন আর রুম জুড়ে পায়চারি করছিলেন। মিনহাজ হক এটা অনেকক্ষণ ধরে খেয়াল করছেন। এতক্ষণ চুপ থাকলেও এবার বলল, তুমি এভাবে রুম জুড়ে পায়চারি করছো কেন? মিথুর জন্য টেনশন করছো? স্বামীর কথা শুনে তিতলি হক সেদিকে তাকায়। কাতর দৃষ্টিতে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। আস্তে আস্তে পা ফেলে স্বামীর পাশে গিয়ে বসে কিছুক্ষণ নীরব থেকে মিনহাজ হকের হাত ধরে বলেন, তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না, আর উত্তেজিত হবে না। এমনি তোমার শরীর ভালো না। মিনহাজ হক স্ত্রী মুখের দিকে তাকিয়ে বলেন, আগে বলো তো। তিতলি হক এবার কিছুটা সময় নিয়ে বলে ওঠেন, ইয়াস আর মিথিলা দুজন দুজনকে ভালোবাসে। দেখো আজকে মিথিলার এই অবস্থা হয়তো দুজনের ভুল বুঝাবুঝির জন্যই। জানি না দুজনের মধ্যে কি হয়েছে, তবে এটুকু বলতে পারবো দুজন দুজনকে অনেক ভালোবাসে। দেখেছি আমি। তিতলি হকের কথা শুনে মিনহাজ নির্বাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে তিতি হকের দিকে। প্রশ্ন করে, তুমি এসব কবে জানলে? মিহুর বিয়ের কয়েকদিন আগে। আমাকে বলনি কেন তাহলে? তিতলি হক এবার আমতা আমতা করে বলেন, না মানে বলতে চেয়েছিলাম কিন্তু সবাই ব্যস্ত ছিল তাই আর বলা হয়নি। মিনহাজ হক কিছুক্ষণ চিন্তা করে বলেন, কিন্তু এখন এসব বলে লাভ কি? ইয়াসের বিয়ে তো। সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে তিতলি হক বলেন, তবুও তুমি একটু মেজ ভাইকে বলে দেখো না। যদি দেখো ওরা দুজন দুজনকে ছাড়া ভালো থাকবে না। এখনই দেখেছ আমার মেয়েটার কি অবস্থা। আচ্ছা আমি ভেবে দেখব। তিতলি হক আর কথা বাড়ান না। স্বামী তার যেটা ভালো বুঝে সেটাই হবে। মা বাবা আমি কালকের মধ্যেই বিয়ে করতে চাই। রুকমা হক, ইকবাল হক দুজনে ইয়াসের কথা শুনে অবাক হয়ে যায়। কারোকে বিয়ে করবে মানে কি? ইকবাল হক ইয়াসকে কিছু বলতে যাবে তার পূর্বেই, চলবে ইনশাআল্লাহ।